হাইজেনবার্গের অনিশ্চয়তা বা হাইজেনবার্গস আনসার্টিনিটি নিয়ে আমরা এখন দেখব। এবং এক্ষেত্রে নিউটন সাহেবের কথা বলতেই হবে, কেননা নিউটন সাহেব কিন্তু নিউটনিয়ন বলবিদ্যার জনক ছিলেন। এবং নিউটনের বলবিদ্যা অনুসারে বা নিউটনের গতিবিদ্যা অনুসারে বা ক্লাসিক্যাল ফিজিক্স অনুসারে আমরা কিন্তু কোনো একটা চলনশীল বস্তুর যে কোনো মুহূর্তে অবস্থানটাকে বের করতে পারতাম। তোমরা যে ফিজিক্সে বিভিন্ন ধরনের ম্যাথ করেছো গতি সূত্রের মধ্যে, তখন তোমরা কিন্তু খেয়াল করে দেখবা একটা বস্তুকে আমরা নির্দিষ্ট বলে ঠেলতাম বা বল প্রয়োগ করতাম, এবং সেই বল প্রয়োগ করার পর নির্দিষ্ট একটা সময় পর বস্তুটা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছাতো। তো এই যে চলমান থাকা অবস্থায় বা বেগপ্রাপ্ত হওয়া অবস্থায় কোনো একটা বস্তুর অবস্থান আমি যে কোনো সময় বের করতে পারছি, এটা আসলে নিউটনিয়ান ফিজিক্স বা ক্লাসিক্যাল ফিজিক্স অনুসারে কাজ করতো। বাট যদি আমি বস্তুর কথা না ধরে একটা তরঙ্গের কথা ধরি, তখন কি হবে? ধরো তুমি কোনো একটা পুকুরে ঢিল মারলে, ধরো এখানে একটা ঢিল পড়লো, ঢিল পড়ার পর আশেপাশে কি তৈরি হবে? অবশ্যই ওয়েভ বা তরঙ্গ তৈরি হবে। এবং এই যে পুকুরের মধ্যে তরঙ্গ তৈরি হলো, মজার কথা হচ্ছে তুমি যদি যে কোনো একটা বিন্দু ফিক্সড করো, ধরো এটা হচ্ছে তোমার একটা নির্দিষ্ট বিন্দু এ, তুমি যাচ্ছ এই বিন্দুর মধ্যে তরঙ্গের মান কত সেটা বের করতে, তাহলে সেটা কিন্তু পসিবল হবে না। তার মানে বলতে পারলাম যে কোনো একটা বস্তুর অবস্থান যত সহজে আমরা বের করতে পারি নির্দিষ্ট একটা সময় পর, কোনো একটা তরঙ্গের অবস্থান আমরা বের করতে পারলেও সেখানে ওই তরঙ্গের মানটা কী হবে সেটা কিন্তু আমরা বের করতে পারি না। এবং তরঙ্গের মান বলতে আমরা কিন্তু তরঙ্গের সরণকে বুঝি, দ্যাট মিনস ওয়াইকে বুঝি। তোমরা মাঝে মাঝে এরকম সূত্র পড়েছো যে ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে ফাই অথবা থিটা। তো এই যে এখানে আমরা একটা নির্দিষ্ট অবস্থান ফিক্সড করে দিলাম তরঙ্গের জন্য, ওই অবস্থানে আমাদের তরঙ্গের মানটা কী হবে, দ্যাট মিনস ওয়াইয়ের মানটা কী হবে সেটা কিন্তু আমরা বলতে পারছি না। তার মানে এখানে একটা অনিশ্চয়তা দেখা যাচ্ছে, তাই না? তো এই ধরনের অনিশ্চয়তা নিয়ে কিন্তু আমরা এখন জানার চেষ্টা করব, কেননা আমরা যে পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রনকে নিয়ে কাজ করব, ইলেকট্রনের মধ্যেও কিন্তু দুইটা ধর্ম আছে। একটা হচ্ছে সে কণাধর্মী, আরেকটা হচ্ছে সে তরঙ্গধর্মী। তার মানে নিউটনিয়ান ফিজিক্স অনুসারে যদি কোনো একটা বস্তু কণা হয়, তাহলে সে আসলে একটা পার্টিকেল বা বস্তু হিসেবে কাজ করে, এবং যে কোনো বস্তু বা কণার অবস্থান কিন্তু আমরা বের করতে পারি যে কোনো সময় পর। বাট যখন ওই বস্তুর মধ্যে তরঙ্গ ধর্মটা চলে আসবে, তখন কিন্তু এটা পসিবল হবে না। তোমাকে একটা জিনিস ফিক্সড করে আরেকটা জিনিস বের করাটা এটা ডিফিকাল্ট হয়ে যাবে। যেমন এখানে তরঙ্গের অবস্থানটা আমি ফিক্সড করে দিলাম যে সে এই বিন্দু দিয়ে থাকবে, বাট এই বিন্দুতে তার মানটা কী হবে সেটা আমরা কিন্তু বলতে পারবো না। তাই ইলেকট্রন যেহেতু একই সাথে কণাধর্মী এবং তরঙ্গধর্মী, তার মানে ইলেকট্রনের মধ্যে এই ধরনের অনিশ্চয়তা আসবে যে আমি যদি তার অবস্থান বের করি তবে তার তরঙ্গের মান বের করতে পারবো না, অথবা যদি কখনো তার তরঙ্গের মানটা বের করতে পারি তবে সেই তরঙ্গটা কোন অবস্থানে আছে সেটা আমরা বের করতে পারবো না। তারপরে আমরা একটু ইতিহাসের কথা বলি, সেটা হচ্ছে 1926 থেকে 1927 সালের দিকের ঘটনা। ওই সময়টাতে একজন বিজ্ঞানী ছিলেন, তার নাম ছিল জার্মান পদার্থবিজ্ঞানী হাইজেনবার্গ। তো এই হাইজেনবার্গ তিনি দেখেছেন বা একটা এক্সপেরিমেন্ট করার মাধ্যমে বুঝতে পেরেছেন যে যদি নিউক্লিয়াস থেকে একটা নির্দিষ্ট দূরত্বে কক্ষপথে গতিশীল কোনো ইলেকট্রন থাকে, তাহলে ওই ইলেকট্রনের অবস্থান যদি বের করা যায় তবে তার ভরবেগটাকে বের করা যাবে না। আবার যদি আমরা সেটার ভরবেগটা বের করতে পারি ইলেকট্রনের, তবে তার অবস্থানটা কিন্তু বের করা যাবে না। তার মানে এখানে অবস্থান এবং ভরবেগের মধ্যে একটা যে অমিল রয়েছে, বা বলা যায় একটা আনসার্টেনটি রয়েছে। এবং এই ঘটনাটা অনেকটা মানুষ একই সাথে ডান এবং বাম দিকে যে দেখবে সেই দেখার মতো ঘটনা। দ্যাট মিনস তোমরা কিন্তু একই সাথে বাম দিকে এবং ডান দিকে দেখতে পারবে না, যে কোনো একটা দিকে তোমাদের চোখের মনেকে ঘোরাতে হবে। বাট এই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি যেটা করে সেটা হচ্ছে অনেকটা এরকম বলে যে মানুষ যদি একই সাথে ডান এবং বাম দিকে তাকাতে পারতো, তাহলে যে পরিস্থিতিটা হতো সেটা আসলে আমাদের হওয়ার কথা ছিল। বাট এই ক্ষেত্রে আমরা ইলেকট্রনের দুইটা জিনিস একই সাথে বের করতে পারবো না, একটা হচ্ছে তার অবস্থান এবং আরেকটা হচ্ছে তার ভরবেগ। তো বিষয়টা কীরকম আমি যদি একটু সিম্পল এক্সাম্পল দিই, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা একটা নির্দিষ্ট আলোক রশ্মি আমাদের এই ইলেকট্রনের উপর ছুঁড়ে মারছি, এবং আলোক রশ্মিটা হচ্ছে আমাদের এই পথ ধরে যাচ্ছে, এবং আলোর মধ্যে কি থাকে? অবশ্যই ফোটন থাকে বা শক্তির প্যাকেট থাকে। তো এই শক্তির প্যাকেট দিয়ে যখন এই আলোটা ইলেকট্রনকে ঠিক আঘাত করবে, তখন ইলেকট্রনটা কিন্তু এই আঘাত পেয়ে সামনের দিকে পথ চলা শুরু করবে। আবার ইলেকট্রনের মধ্যে এই ফোটন কণা আলোর আঘাত পাওয়ার পর আমাদের রিফ্লেক্টেড বা বলা যায় প্রতিফলিত কিছু আলোক রশ্মি বের হয়ে যাবে। এখানে এটাকে নীল কালারে দেখানো হয়েছে, গাঢ় নীল কালারে। এবং আমরা এখানে একটা মাইক্রোস্কোপে সেট করেছি, এবং মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা কি করছি? এখানে দেখার চেষ্টা করছি। দ্যাট মিনস আমি যদি এখানে একটা চোখ এঁকে দিই,
তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবে যে এখানে আমরা চোখ দিয়ে দেখার চেষ্টা করছি। কি দেখার চেষ্টা করছি? যে ইলেকট্রনটা আসলে কোথায় আছে। কেননা আমাদের এই আলোক রশ্মিটা যখন ইলেকট্রনকে আঘাত করবে তখন ইলেকট্রনের মধ্যে ওই আলোক রশ্মিটা প্রতিফলিত হয়ে আমাদের মাইক্রোস্কোপের কাছে চলে যাবে, এবং এই যে মাইক্রোস্কোপ কাছে আমাদের রিফ্লেক্টেড ফোটন বা বলা যায় আলোক রশ্মি যেটা প্রতিফলিত হচ্ছে সেটা যে যাচ্ছে সেটার সময়টা ধরে দাও তুমি T1, এবং যখন আমাদের আলোটা এই ইলেকট্রনকে আঘাত করবে ওই সময়ের মধ্যে ইলেকট্রনটা সরাসরি সামনের দিকে যাওয়া শুরু করবে, এবং সে ধরা যাক এই একটা পজিশনে চলে গেল, এবং এই ক্ষেত্রে তার সময় লাগলো হচ্ছে T2। মজার বিষয় হচ্ছে আমাদের এখানে T1 এর যে মানটা সেটা অনেক 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 বড় হয় T2 এর চেয়ে। তার মানে T2 হচ্ছে খুবই ক্ষুদ্র সময়, এবং এই ক্ষুদ্র সময় ইলেকট্রনটা ধরে নাও এখানে বি বিন্দুতে পৌঁছে গেল, এবং আমরা দীর্ঘ সময় পর, দ্যাট মিনস T1 সময় পর দেখতে পাবো কি আলোটা আমাদের মাইক্রোস্কোপে চলে এসেছে, এবং আমরা তখন বুঝবো কি ইলেকট্রনটা আমাদের এই পজিশনে আছে, ধরো এই বিন্দুতে আছে। তার মানে কি হলো? তার মানে আমরা যে আলোটা দেখতে পেলাম সেই জায়গাটাতে আসলে ইলেকট্রনটা ছিলই না। দ্যাট মিনস এই বিন্দু থেকে যেহেতু মাইক্রোস্কোপে আলোটা যেতে অনেক সময় নিয়েছে, তার মানে এই বিন্দুতে আমাদের কি কোনো ইলেকট্রন ছিল না ততক্ষণে, কেননা T2 বা খুব কম সময় ওই ইলেকট্রনটা এখন বি বিন্দুতে চলে গেছে। তার মানে আমরা যতই চেষ্টা করি না কেন ইলেকট্রনের অবস্থানটা ফিক্সড করতে বা ইলেকট্রন অবস্থানটা বের করতে আমরা কিন্তু পারবো না, কেননা আমরা মাইক্রোস্কোপে যে ইলেকট্রনটাকে দেখব সেটা আসলে ভ্রম ছিল, বা কি বলবো, এটা হচ্ছে আসলে ছন্দবেশ একটা ইলেকট্রন ছিল। বিষয়টা হচ্ছে আমরা এক্সাক্ট কোনো ইলেকট্রনের লোকেশন এখানে পাচ্ছি না। যেই মুহূর্তে আমরা মনে করছি যে ইলেকট্রনটা এই বিন্দুতে বসে আছে সেই মুহূর্তে আসলে ইলেকট্রনটা বি বিন্দুতে বসে আছে। তার মানে আমরা কোনো একটা আলোর ফোটন বা শক্তির প্যাকেট দিয়ে ইলেকট্রনকে আঘাত করলে সেটা কিন্তু ছুটে চলে যাবে খুব দ্রুত সময়, বাট ওই ইলেকট্রন থেকে রিফ্লেক্ট হওয়া বা প্রতিফলিত হয়ে আসা আলোর যে আমাদের মাইক্রোস্কোপে পৌঁছাবে সেটার সময়টা লাগবে কি অনেক বেশি। তার মানে এখানে ইলেকট্রনের যে অবস্থান আছে এই অবস্থানের একটা অনিশ্চয়তা দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তার একটা ছোট্ট এক্সাম্পল, এবং এভাবে আমরা এটাকে প্রকাশ করতে পারি। এরপর যেটা আছে সেটা হচ্ছে হাইজেনবার্গ যেটা দেখেছিলেন সেটা হলো যদি আমরা কোনো একটা ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তাকে ডেল এক্স দ্বারা প্রকাশ করি এবং ভরবেগের যে অনিশ্চয়তা সেটাকে যদি ডেল পি দ্বারা প্রকাশ করি, এই দুটোর গুণফল প্রায় h/4π এর সমান হয়। অর্থাৎ আমাদের অনিশ্চয়তা কখনোই শূন্য হতে পারবে না, মিনিমাম একটা তার মান থাকবে, এবং অবস্থান ও ভরবেগের অনিশ্চয়তার মানের গুণফলটা মিনিমাম h/4π এটা সমান হয়, এবং এর চেয়ে বেশিও হতে পারে। h হচ্ছে এখানে প্ল্যাঙ্কের ধ্রুবক, এবং এর চেয়ে যেহেতু বেশি হয় তার মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি গ্রেটার দ্যান অর ইকুয়াল h/4π। আবার এখানে ভরবেগ বিষয়টা কি? ভরবেগ বিষয়টা হচ্ছে রৈখিক ভরবেগ। ইলেকট্রনের অবশ্যই একটা বেগ আছে, এবং এই বেগটা যদি ভি ধরি তাহলে আমাদের ভরবেগ হবে m ইন্টু ডেল ভি, যেখানে ডেল ভি হচ্ছে কি আমাদের বেগের যে অনিশ্চয়তা সেটা। তার মানে m তো হচ্ছে এখানে কনস্ট্যান্ট থাকবে, বা ইলেকট্রনের ভরটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, বাট ইলেকট্রনের যে বেগটা আছে সেই বেগেরও কিন্তু অনিশ্চয়তা থাকবে, যেটাকে ডেল ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এদের গুণফলটা আসলে কিভাবে কাজ করে? আমি যদি এদের মিনিমাম মান বের করতে চাই, দ্যাট মিনস তোমাদেরকে কিছু জিনিস ধরিয়ে দিই। সেটা হচ্ছে তুমি ধরো ডেল এক্স গুণন ডেল পি, অর্থাৎ অবস্থানের অনিশ্চয়তা এবং ভরবেগের অনিশ্চয়তার মিনিমাম একটা মান বের করতে চাও, বা সবচেয়ে ন্যূনতম একটা মান বের করতে চাও, সেটা কত হবে অলরেডি আমরা জেনেছি h/4π হবে। বাট তুমি যদি ম্যাক্সিমাম মান বের করতে চাও, দ্যাট মিনস ডেল এক্স গুণন হচ্ছে ডেল পি ম্যাক্সিমাম, তাহলে এটার মান অবশ্যই কত হবে? ইনফিনিটি হবে, কেননা তুমি দেখতে পাচ্ছ এখানে গ্রেটার দেন অর ইকুয়াল h/4π দেওয়া। গ্রেটার দেন মানে কত গ্রেটার দেন? অনেক বেশি গ্রেটার দেন হতে পারে। তার মানে আমরা অবস্থানের যেই অনিশ্চয়তা এবং ভরবেগের যে অনিশ্চয়তা আছে এদের সর্বোচ্চ মান পাবো কি ইনফিনিটি, মানে ইনফিনিটি লেভেলে তুমি এখানে অনিশ্চয়তা পেতে পারো। তারপরে এখানে আমরা একটা ছোট্ট সম্পর্ক দেখেছিলাম এই জায়গাটাতে। তাহলে এই ইকুয়েশনটাকে আমি যদি একটু অন্য জায়গায় লিখি, ধরো আমি উপরে লিখলাম, তাহলে খেয়াল করে দেখো আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ডেল এক্স ইন্টু এম ইন্টু ডেল ভি গ্রেটার দ্যান অর ইকুয়াল h/4π। এখন আমি যদি এখানে একটা চালাকি করি, খুবই ছোট একটা চালাকি, সেটা হচ্ছে আমরা চাইলে এমটাকে অপর প্রান্তে নিচে নিয়ে যেতে পারি, দ্যাট মিনস h/4πm। তখন আমরা কিন্তু একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে ডেল এক্স ইন্টু ডেল ভি। ডেল এক্স হচ্ছে কি অবশ্যই অবস্থানের অনিশ্চয়তা, আর ডেল ভি মানে হচ্ছে কি আমাদের যেই ভরটা ছিল, মানে নট ভর, এটা হচ্ছে বেগ, ইলেকট্রনের বেগের অনিশ্চয়তা, এবং এটাকে আমরা এই সূত্র অনুসারে লিখতে পারি। এবং মজার বিষয় হচ্ছে এতটুকু যে অংশটা আমি লিখেছি এটাকে বলা হয় অনিশ্চয়তার গুণফল। বিষয়টা তোমরা মনে রাখবে, এটাকে বলা হয় আনসার্টেনটি প্রোডাক্ট বা অনিশ্চয়তার গুণফল। তাহলে এতটুকু বিষয় হচ্ছে কি অনিশ্চয়তার
গুণফল, এবং এই মানটা মাঝে মাঝে কোশ্চেনে আসতে পারে বা কোশ্চেনে দিতে পারে। আচ্ছা, আমি এখানে এটা না লিখলাম, আমি জাস্ট ইংলিশে লিখি আনসার্টেনটি প্রোডাক্ট ইউপি। তো তাই যদি হয়ে থাকে তাহলে চলো আমরা এখন আরও কিছু রাশিগুলো সলভ করার চেষ্টা করি। দ্যাট মিনস আমরা এখন হাইজেনবার্গের অনিশ্চয়তার কিছু সম্পর্ক নিয়ে জানবো, এবং এক্ষেত্রে তোমাদেরকে একটা সম্পর্ক কথা মনে করিয়ে দেওয়া উচিত। সেটা হচ্ছে, আমরা কিন্তু একটা সম্পর্ক এরকম দেখেছিলাম যে আইনস্টাইন থেকে আমরা একটা সূত্র পেয়েছিলাম E=mc², এবং আমরা যেই বোরের পরমাণু মডেল আছে বা প্ল্যাঙ্কের যেই মডেল ছিল, মানে প্ল্যাঙ্কের যে কনস্ট্যান্ট ছিল, সেখান থেকে একটা কিন্তু সূত্র পেয়েছিলাম। কীরকম সূত্র পেয়েছিলাম? E=h/μ। অর্থাৎ এখানে আমরা বোরের পরমাণু মডেল অনুসারে কোনো একটা ইলেকট্রন যতটুকু শক্তি নির্গমন করতো বা ছাড়তো, বা বলা যায় আলোর যে শক্তি ছিল, কোয়ান্টা ছিল, সেই কোয়ান্টা শক্তির পরিমাণটা ছিল এরকম। তো এই দুটোকে আমরা কিন্তু ইকুয়াল করে একটা সুন্দর সম্পর্ক পেয়েছিলাম। কীরকম? যেমন আমরা বলতে পারি mc²= h/μ, এবং নিউ মানে হচ্ছে কি আমাদের কম্পাঙ্গ বা আলোর কম্পাঙ্গ। এটাকে লিখতে পারতাম ল্যামডা, নট ল্যামডা, এটাকে লিখতে পারতাম c/λ হিসেবে। তারপরে এটার পরের লাইনটা অনেকটা এরকম ছিল যে mc থাকতো এই পাশে, আর ওই পাশে থাকতো হচ্ছে h/λ। এখন খেয়াল করে দেখো তো, আমি যদি এখান থেকে ল্যামডাটাকে শুধুমাত্র বের করতে চাই তাহলে ওই পাশে চলে যাবে কি h/m/c। এখন আমি যদি এটাকে আলোর কথা না বলে যে কোনো একটা বস্তুর কথা বলি, তবে ওই বস্তুর বেগটাকে আমরা ভি ধরতে পারি, তাই না? অর্থাৎ আমরা c=v ধরতে পারি যদি আমরা আলোর কনসেপ্টটা বাদ দিই। কেননা আমরা যে এখন অনিশ্চয়তার সম্পর্কটা পড়ছি, এখানে কিন্তু ইলেকট্রনটা জড়িত। তার মানে ইলেকট্রনের বেগটাকে আমরা এখন কনসিডার করতে পারি। তাহলে ভিটা হচ্ছে কি এখানে ইলেকট্রনের বেগ। সেক্ষেত্রে আমরা আলোটাকে আর কনসিডার করলাম না, কেননা আলোর কোয়ান্টা যেটা বা ফোটন কণা যেটা, সেটারও তরঙ্গ ধর্ম আছে, আবার ইলেকট্রনেরও তরঙ্গ ধর্ম আছে। তাহলে আমরা এখানে ইলেকট্রনের যে তরঙ্গ দৈর্ঘ্যটা পাচ্ছি, এই দৈর্ঘ্যটা হচ্ছে h/m/v, যেখানে ভি হচ্ছে ইলেকট্রনের বেগ। তো এক্ষেত্রে দেখো m/v মানে কি? অবশ্যই ভরবেগ। ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি। তাহলে খেয়াল করো, এই সম্পর্কটা থেকে কিন্তু আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতির একটা দারুণ সম্পর্ক পেতে পারি। তো কিভাবে পেতে পারি? আমরা একটা কাজ করতে পারি, আমরা উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করতে পারি। তাহলে এতটুকু সম্পর্ক আমি এখানে রেখে নতুনভাবে ডিফারেন্সিয়েশন করি। তুমি এখানে ভরবেগের পরিবর্তনের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে সেটা হবে d/dp, এবং এটা ল্যামডার সাথে ডিফারেন্সিয়েশন হবে। যেহেতু উভয় পক্ষ আমরা ডিফারেন্সিয়েশন করছি ভরবেগের পরিবর্তনের সাপেক্ষে, তাই আমাদের অনেকটা এরকম আসবে সমীকরণ। পরের লাইনটা কি আসবে? পরের লাইনটা আসবে হচ্ছে আমাদের d/dp = এখানে দেখো h হচ্ছে কি প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, আর এরপরে কি আসবে d/dp, আর এখানে 1/p থাকবে, যেটাকে আমরা p−1 হিসেবে লিখতে পারি। তারপর আমরা সরাসরি ডিফারেন্সিয়েশনের সূত্র বসিয়ে দিতে পারবো। h p−1 মানে কি? -1 p -1 দ্যাট মিনস এটা একটা সূত্র ছিল যে তোমরা যদি মনে করে থাকো, ডিফারেন্সিয়েশনের একটা সূত্র এরকম ছিল যে d dx x⁴n = nx n−1। এই সূত্রটা ইউজ করেছি আমরা এখানে, যাতে তোমরা বুঝতে পারো। তারপরে যেটা করব সেটা হচ্ছে d/dp থাকবে, আর ওই পাশে হচ্ছে -h p−2। তাই যদি হয়ে থাকে, তারপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখান থেকে শুধুমাত্র d⁴ এই জিনিসটাকে রাখতে পারি, আর ওই পাশে যেটা দিতে পারি সেটা হচ্ছে -h, তারপর হচ্ছে p−2, তারপর হচ্ছে dp, সরাসরি গুণ করে দিলাম। এখন দেখো dp বা d⁴ এগুলো মানে কি? এগুলো মানে হচ্ছে পরিবর্তন বোঝায়, তাই না? আর আমরা কিন্তু পরিবর্তন বলতে ডেল্টাকেও বুঝিয়ে থাকি। তার মানে আমি যদি এই জায়গাটাতে ডেল⁴ দিই, তাহলে ওই জায়গা হবে কি -h p−2 del p, এভাবে কিন্তু দেওয়া যায়। এখন আমরা যদি ফাইনালি del p এর মানটা বের করি, তাহলে আমরা পাবো কি এই পাশে থাকবে হচ্ছে আমাদের del⁴ উপরে, আর ওই পাশ থেকে আসবে হচ্ছে -h, আর p−2টা নিচে চলে যাবে, তার মানে p² হিসেবে সেটা কাজ করবে। তো তোমরা যদি একটু ভালোভাবে হিসাব করো, দেখবে এরকম একটা মান কিন্তু আমরা আলটিমেটলি পাবো। তো এটা কেন বের করলাম? কারণ তুমি কিন্তু ফাইনালি পাচ্ছ এখানে ভরবেগের যেই পরিবর্তনটা বা অনিশ্চয়তা, সেটার মানটা পেয়েছো, দ্যাট মিনস del p। তো আমরা এখন কি করব? এই del pটা বসিয়ে দেব আমাদের সে চিরচেনা সূত্রটা আছে ওর মধ্যে। তো আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তার যে সূত্রটা পেয়েছিলাম সেটা কেমন ছিল? del x গুণন del p, তার মানে ভরবেগের অনিশ্চয়তা গুণন অবস্থানের অনিশ্চয়তা। কার অবস্থান কার ভরবেগ? অবশ্যই ইলেকট্রন। তো সেটা মিনিমাম মান হবে কি h/4π এর সমান, অথবা তার চেয়ে বেশি হবে। তাই যদি হয়ে থাকে তাহলে এই জায়গাটাতে তুমি del p এর মানটা বসাতে পারো। del p এর মানটা কত ছিল? del⁴ p² ছিল হচ্ছে -h, তাহলে এটা > h/4π হবে। তাই যদি হয়ে থাকে
তাহলে আমরা একটু অদল বদল করতে পারি। আমরা এখান থেকে ডেল এক্সটাকে রাখতে পারি, গুণন ডেল ল্যামডাকে রাখতে পারি, এবং আমরা বাকি যে অংশগুলো আছে সেগুলোকে ওই পাশে পাঠিয়ে দেব। দেখো আমরা যে এখানে হিসাবগুলো করছি সব কিছু কিন্তু ইকুয়েশনের মতো। দ্যাট মিনস তুমি এখানে গ্রেটার দ্যান অর ইকুয়ালকে সরাসরি ইকুয়াল ধরতে পারো। তা এখন তুমি যদি হিসাবটা করতে যাও তাহলে কি হবে খেয়াল করে দেখো। আমরা কিন্তু এই জায়গাটাতে দেখতে পাচ্ছি এইচ এর মধ্যে একটা মাইনাস আছে, তার মানে আমাদের এই টোটালটা আসলে একটা মাইনাস মান নির্দেশ করে। তাহলে আমি যদি একটু ব্র্যাকেট দিই, এই টোটালটা কিন্তু একটা নেগেটিভ মান নির্দেশ করে। এখন তুমি যদি এই নেগেটিভ মানটাকে অপর প্রান্তে নিয়ে যেয়ে পজিটিভ বানাতে চাও তাহলে সেটা হয়ে যাবে গ্রেটার দ্যান অর ইকুয়ালের বদলে স্মলার দ্যান অর ইকুয়াল। এই জিনিসটা তোমরা হচ্ছে সমতাকরণ বা বলা যায় আমরা যেই অসমতার কথা বলেছিলাম, অসমতা হচ্ছে আমরা পড়েছিলাম হয়তো জীবনে কোনো একটা সময় গ্রেটার দ্যান ইকুয়াল তারপর হচ্ছে স্মলার দ্যান ইকুয়াল ছিল। ওই অসমতার নিয়ম অনুসারে এটা স্মলার দ্যান অর ইকুয়াল হয়ে যাবে এবং অপর প্রান্তে সেটা পজিটিভ হিসেবে রূপ নেবে। তার মানে পজিটিভ হিসেবে যদি রূপ নেয় আমাদের নিচে থাকা মাইনাস এইচের সাথে উপরে থাকা এইচ গুণ হবে এইচ স্কোয়ার তৈরি করবে, এবং নিচে থাকে এই মাইনাস এইচটা ওই পাশে গেলে প্লাস এইচ হবে এবং এই জায়গাটাতে স্মলার দ্যান অর ইকুয়াল হয়ে যাবে। তার মানে অসমতার চিহ্নটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে যদি তুমি এক পাশে থেকে অপর পাশে নিয়ে সেটাকে নেগেটিভ থেকে পজিটিভ বানাতে চাও। তাহলে এটা আমাদের এইচ স্কোয়ার থাকলো এবং আর গুণ করলে আমরা নিচে পি স্কোয়ার পাবো 4 পাইয়ের সাথে। মানে একদম সিম্পল বিষয়, এখানে পি স্কোয়ারটা 4 পাইয়ের সাথে আর গুণ হয়েছে আর নিচে থেকে মাইনাস এইচটা ওই পাশে গিয়ে প্লাস এইচ হয়েছে এবং এই এইচের সাথে সেটা গুণ করেছি আমরা। তারপরে যেটা পাবো সেটা হচ্ছে আলটিমেটলি ডেল এক্স গুণ হচ্ছে ডেল ল্যামডা পাচ্ছি, এবং ডেল ল্যামডা যেটা সেটা আসলে আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্য আছে সেই তরঙ্গ দৈর্ঘ্যের অনিশ্চয়তা, এবং এটাকে আবার ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যও তুমি বলতে পারো, কেননা এখানে ডি ব্রগলিরও কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের একটা কাজ ছিল। তো এটা আমরা লিখতে পারি স্মলার দ্যান অর ইকুয়াল। দেখো এখানে আমি এইচ স্কোয়ার ডিভাইড বাই পি স্কোয়ারটাকে আলাদা করে দিই, অথবা আমি যদি বলি এইচ ডিভাইড বাই পি এটাকে আলাদা করে বর্গ করে দিই, আর আমাদের থাকছে হচ্ছে 1 ডিভাইড বাই 4 পাই এতটুকু অংশ। তাই যদি হয় তাহলে দেখো একদম শুরুতে কিন্তু এখানে একটা সূত্র ছিল ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ ডিভাইড বাই পি। তাহলে এই জায়গাটাতে আমরা আলটিমেটলি এইচ ডিভাইড বাই পি কে পাচ্ছি, এটাকে সরাসরি ল্যামডা স্কোয়ার দিতে পারি, যেহেতু ল্যামডার মানে হচ্ছে কি এইচ ডিভাইড বাই পি, এবং তার সাথে আমাদের কি থাকবে 1 ডিভাইড বাই 4 পাই। তাহলে একদম সবচেয়ে মানে সব শেষে আমরা যে সূত্রটা পাবো সেটা হচ্ছে ডেল এক্স গুণন হচ্ছে ডেল ল্যামডা স্মলার দ্যান অর ইকুয়াল ল্যামডা স্কোয়ার ডিভাইড বাই 4 পাই। তাহলে এটা কি নির্দেশ করে? এটা আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির আরও একটা সূত্র বা বলা যায় আরও একটা ফর্মুলাকে নির্দেশ করছে। এবং এখানে খেয়াল করে দেখো এই যে রিলেশনটা, এই রিলেশনের মধ্যে আসলে অবস্থানের অনিশ্চয়তার সাথে আমাদের তরঙ্গের যে দৈর্ঘ্যটা আছে তরঙ্গ দৈর্ঘ্যের অনিশ্চয়তাটা সম্পর্কিত, এবং এই টোটাল সূত্রটা কিন্তু আমাদের আরও একটা নতুন ফরম্যাট নির্দেশ করে। তাই আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে কিন্তু অনেক ধরনের এরকম সূত্র বিল্ড আপ করতে পারি। আমাদের এক ধরনের সূত্র ছিল এটা, আরেক ধরনের সূত্র আমরা আগের পেজে দেখেছি, আর এখানে আমরা আরেকটা সূত্র পেয়ে গেছি। তাই যদি হয়ে থাকে আমরা আরও কিছু সম্পর্ক দেখতে পারি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এরকম যে আমরা একটা প্রথম সম্পর্ক দেখেছিলাম ডেল এক্স গুণন হচ্ছে ডেল পি, এটার মান কত ছিল গ্রেটার দ্যান অর ইকুয়াল এইচ ডিভাইড বাই 4 পাই। এখন এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে ডেল এক্স এটার ম্যাক্সিমাম অথবা মিনিমাম মান কী হবে, আবার ডেল পি যেটা অনিশ্চয়তা এটার ম্যাক্সিমাম বা মিনিমাম মান কী হবে, এটা আলাদাভাবে আমাদের দেখতে হবে। মজার বিষয় হচ্ছে তুমি যদি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে কোনো একটা ইলেকট্রনের অবস্থান একদম পারফেক্টলি বের করতে পারো তাহলে ওই অবস্থানের অনিশ্চয়তাটা কি হবে, শূন্য হয়ে যাবে। তার মানে ডেল এক্সের মান তখন শূন্য হয়ে যাবে। কখন? যখন তুমি কোনো একটা পরমাণুতে থাকে ইলেকট্রনের অবস্থান 100% নির্ণয় করতে পেরেছো। কিন্তু ওই মুহূর্তে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে তুমি ওই ইলেকট্রনের যে ভরবেগটা আছে সেটাকে তুমি কখনোই বের করতে পারবে না। তার মানে ভরবেগটা এটার পরিমাণ বা মানটা অনিশ্চিত হয়ে পড়বে, এবং কি পরিমাণ অনিশ্চিত হয়ে পড়বে সেটা হচ্ছে ইনফিনিটি পরিমাণ অনিশ্চিত হয়ে পড়বে। তার মানে ডেল এক্স যখন 0 হবে ডেল পি অবশ্যই তখন ইনফিনিটি হবে। ইনফিনিটি মানে হচ্ছে তুমি কখনোই ওই পরমাণুটার মধ্যে থাকা ইলেকট্রনের ভরবেগটাকে বের করতে পারবে না। আবার সেম জিনিস, তুমি যদি কখনো এই ভরবেগটাকে বের করতে পারো তবে আমরা বলতে পারবো এই ভরবেগের অনিশ্চয়তা তখন শূন্য। দ্যাট মিনস এখানে আর কোনো অনিশ্চয়তা নাই, আমরা 100% বের করতে পেরেছি ওই পরমাণুতে থাকে ইলেকট্রনের ভরবেগ। বাট ওই মুহূর্তে কিন্তু আমাদের অবস্থান যদি আমি বের করতে চাই ইলেকট্রনের, সেটা কখনোই সম্ভব হবে না। তাই আমাদের অবস্থানের যে অনিশ্চয়তা আছে সেটা ইনফিনিটি হয়ে যাবে। তাই মনে রাখবে যখনই ডেল এক্স 0
তখনই ডেল পি ইনফিনিটি, আবার যখনই ডেল পি জিরো তখন আবার ডেল এক্স ইনফিনিটি হবে। তাহলে আমরা বলতে পারি না এখানে একটা বললে আরেকটা কমে এবং একটা কমলে আরেকটা কমে, তাহলে এই সম্পর্কটা হচ্ছে কি অবশ্যই ব্যস্তানুপাতিক সম্পর্ক। অথবা বলতে পারি ডেল পি সমানুপাতিক 1/ডেল এক্স, তাহলে একটা আরেকটা সাপেক্ষে কি ব্যস্তানুপাতিক বা ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক তৈরি করে। এখন আমি যদি এই সম্পর্কের জন্য একটা গ্রাফ আঁকি, তাহলে গ্রাফটা দেখতে অনেকটা এমন দেখাবে। ধরো আমি এখানে দুটো জিনিসের গ্রাফ আঁকতে যাচ্ছি। একটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের, নট হাইড্রোজেন, এটা হচ্ছে কোনো একটা পরমাণুর ইলেকট্রনের কি বলে অবস্থানের অনিশ্চয়তা, আর একটা হচ্ছে ভরবেগের অনিশ্চয়তা। তো গ্রাফটা অনেকটা এরকম হবে। আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর ডেল পিকে রাখি এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যদি ডেল এক্সকে রাখি, তাহলে তুমি দেখবে একটা বললে আরেকটা কমে, তাই আমাদের গ্রাফটা হবে অনেকটা এরকম, অর্থাৎ হাইপারবোলার মতো। এবং এই গ্রাফ তোমরা লাইফে অনেক দেখেছো। এটা কি নির্দেশ করে? একটার সাথে আরেকটার ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক বা ব্যস্তানুপাত সম্পর্ক নির্দেশ করছে। তো এখন এটার সাথে একটা পরমাণুর দারুণ সম্পর্ক আছে। সম্পর্কটাও সেরকম। ধরো আমি যদি একটা সিম্পল পরমাণু এঁকে দেখাই, কোন কালার রাখবো? আমি এই কালার রাখি। ধরো এটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াস তো এত বড় হয় না, ছোট্ট হয়। নিউক্লিয়াসে আমাদের প্রোটন, নিউট্রন এই সমস্ত জিনিসগুলো থাকে। এবং পরমাণুর চারপাশে এরকম কী থাকে? অনেকগুলো কক্ষপথ থাকে, এবং এই কক্ষপথগুলোকে বলা হয় ইলেকট্রনিক ক্লাউড। তাহলে এই ইলেকট্রনিক ক্লাউডের মধ্যে কাকে পাওয়ার সম্ভাবনা থাকে? অবশ্যই ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা থাকে। আর একটা পরমাণুর মধ্যে যে সমস্ত অঞ্চলে আমরা ইলেকট্রনগুলোকে পেয়ে থাকি সেগুলোকে বলা হয় অরবিটাল। তাহলে আমি এখানে আসলে দুইটা কক্ষপথ এঁকেছি। দ্যাট মিনস এই কক্ষপথের কিছু কিছু জায়গা আছে যেগুলোকে বলা হয় কি অরবিটাল। তাহলে ওই অরবিটালের মধ্যে অবশ্যই আমাদের ইলেকট্রনকে পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। তাহলে আমি যদি এখানে ধরো একটা নির্দিষ্ট অঞ্চল সিলেক্ট করি, ধরো এই হচ্ছে আমাদের এটা অঞ্চল। আচ্ছা, আমি এটা এই কালারে সিলেক্ট না করে ছোট্ট করে সিলেক্ট করি। ধরো এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট অঞ্চল। তাহলে এই অঞ্চলের মধ্যে অবশ্যই কি থাকবে? ইলেকট্রন থাকবে। তাহলে এই অঞ্চলে যেহেতু ইলেকট্রনটা থাকবে, আমি একটু অন্যভাবে সিলেক্ট করি। ধরো এতটুকু অঞ্চল। তাহলে এতটুকু অঞ্চলকে আমরা কি বলতে পারি? অরবিটাল বলতে পারি। এবং অরবিটালের মধ্যে যেহেতু ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা বেশি, তার মানে অরবিটালের মধ্যে আমরা বলতে পারি ডেল এক্সের যে মানটা সেটা হচ্ছে কি অবশ্যই জিরো হবে, অর্থাৎ অবস্থানের অনিশ্চয়তাটা জিরো হবে। বাট এই জায়গাটাতে আমাদের অবশ্যই ডেল পি যেটা, সেটার মানটা কি হবে? ইনফিনিটি হবে। কারণ এই জায়গাটাতে আমরা কখনোই ভরবেগকে বের করতে পারবো না, বা বলা যায় অবস্থান বের করতে পারলেও ভরবেগকে বের করতে পারবো না। বাট আমি যদি তোমাকে আরেকটা কন্ডিশন দেখাই বা আরেকটা অবস্থান দেখাই, ধরো এই অবস্থানটা, এই জায়গাটা তুমি যদি দেখো তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো ইলেকট্রনের অবস্থান নেই। কেন? কারণ এখান দিয়ে কোনো কক্ষপথ কাজ করেনি, বা এখানে কোনো অরবিটাল নেই। আর পরমাণু যে জায়গাটাতে কোনো অরবিটাল মানে কোনো ইলেকট্রন থাকে না, ওই জায়গাটাকে বলা হচ্ছে নোড। তার মানে নোড হচ্ছে, আমি একটু ইংলিশে লিখি, এটাকে বলা হয় নোড। তাহলে নোড হচ্ছে এমন একটা প্লেস বা এমন একটা জায়গা যেখানে ইলেকট্রনকে পাওয়ার পসিবিলিটি থাকে শূন্য, মানে ওখানে কোনো ইলেকট্রনই থাকে না। তাহলে এই জায়গাটাতে যেহেতু ইলেকট্রন থাকছে না, তার মানে এখানে ডেল এক্সের মানটা হবে কি ইনফিনিটি। অর্থাৎ আমরা এখানে অবস্থানের অনিশ্চয়তা পাচ্ছি ইনফিনিটি লেভেলের। ইলেকট্রনকে পাওয়ার যেই অনিশ্চয়তাটা সেটা ইনফিনিটি লেভেলের। বাট ওই জায়গাটাতে আমরা যদি ইলেকট্রনের ভরবেগ বের করতে চাই, তাহলে ভরবেগটা অবশ্যই পেতে পাবো, মানে পাবো আর কি। এবং ওই ভরবেগের যে অনিশ্চয়তাটা সেটা হবে কি জিরো। তা মনে রাখবে সবসময় ডেল এক্স ইজ ইকুয়াল টু ইনফিনিটি এবং ডেল পি ইজ ইকুয়াল টু জিরো। এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? অবশ্যই নোড যেটা সেটার ক্ষেত্রে প্রযোজ্য। আর এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডেল এক্সের মানটা জিরো এবং ডেল পির মানটা হচ্ছে ইনফিনিটি। এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? অবশ্যই অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য। তাই পরমাণুর অরবিটাল হচ্ছে সেই জায়গা যেখানে আমাদের ডেল এক্স জিরো থাকে, আর নোড হচ্ছে সেই জায়গা সেখানে ডেল পিটা জিরো থাকে। এখন তোমাদেরকে আরেকটা দারুণ বিষয় দেখাই, সেটা হলো আমরা যেখানে সূত্রটা লিখেছিলাম এই সূত্রটা তখনই কাজ করবে যখন কোনো একটা বস্তুর বেগ বা ভি অনেক ছোট হবে আলোর বেগের চেয়ে। তার মানে আলোর বেগের সমান যদি কোনো একটা বস্তুর বেগ হয়, ধরো কোনো একটা বস্তুর বেগ হচ্ছে প্রায় আলোর বেগের কাছাকাছি, তখন হবে কি? তখন এনার্জি টু ম্যাস অথবা ম্যাস টু এনার্জি কনভার্সন হবে E = mc², এই সূত্র অনুসারে। তার মানে একটা আলোর বেগের সমান কাছাকাছি গতিশীল কোনো একটা বস্তুকে তুমি যদি ছুঁড়ে মারো বা ওই বস্তু নিয়ে যদি কাজ করো ওর বেগ নিয়ে, তাহলে দেখবে ওই বস্তুর মধ্যে আমাদের যে ভরটা আছে সেটা শক্তি বা এনার্জিতে কনভার্ট হয়ে যেতে পারে। ওই ক্ষেত্রে আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা কিন্তু কাজ করবে না। দ্যাট মিনস তোমার ইলেকট্রনের গতিবেগ যদি প্রায় আলোর বেগের কাছাকাছি হয়, তখন আমরা খুব সহজেই ওই ইলেকট্রনের জন্য ভরবেগের যে অনিশ্চয়তা সেটাও শূন্য পাবো, তারপরে হচ্ছে অবস্থানের যে অনিশ্চয়তা সেটাও শূন্য পাবো। দ্যাট মিনস দুইটাই শূন্য পাবো। এর মানে হচ্ছে কোন একটা বস্তুর গতি আলোর বেগের কাছাকাছি হলে বা আলোর বেগের সমান হলে সেখানে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কাজ করবে না। সেখানে আমরা খুব সহজেই কোন একটা বস্তুর অবস্থান একই সাথে মাপতে পারবো এবং তার ভরবেগটাকে আমরা একই সাথে মাপতে পারবো।
আর যেহেতু পরমাণুর মধ্যে ঘূর্ণনশীল ইলেকট্রনের যে রৈখিক বেগ আছে সেটা কিন্তু আলোর বেগের কাছাকাছি না, দ্যাট মিনস ওই ক্ষেত্রে আমাদের ভি অনেক ছোট আলোর বেগের চেয়ে, তো সেই ক্ষেত্রে অবশ্যই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা কাজ করবে। এখন এই সূত্রটাকে আরেকটু মডিফাই করা যায়। মডিফাই করে কি বানানো যায়? দেখো আমরা এখানে একটা সূত্র পেয়েছিলাম, ডেল এক্স গুণ হচ্ছে ডেল পি গ্রেটার দ্যান অর ইকুয়াল এইচ ডিভাইডেড বাই 4 পাই। এখন দেখো তো আমি ইচ্ছে করলে এই 4টাকে ভাঙতে পারি, তাই না? ভেঙে কি করতে পারি? আমরা এই 4টাকে ভেঙে 1/2 ইন্টু 1/2 পাই নিয়ে আসতে পারি, নট 1, এটা হচ্ছে h/2 পাই। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে এই যে একটা নির্দিষ্ট মান দেখতে পাচ্ছি 1/2 এবং ওর সাথে যে গুণ দেখতে পাচ্ছি h ডিভাইডেড বাই 2 পাই, এই h ডিভাইডেড বাই 2 পাইকে আবার একটা নির্দিষ্ট ফরম্যাটে লেখা হয়, সেটা হচ্ছে 1/2 আগের মতোই থাকছে এখানে, জাস্ট h ডিভাইডেড বাই 2 পাইকে h এরকম একটা কাটা চিহ্ন দিয়ে লেখা হয় এবং h এর উপর যেই অংশটা কাটা এই চিহ্নটার নাম তোমরা জেনে নিবে, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। তো এই কাটা অংশটাকে বলা হয় প্ল্যাঙ্কের হ্রাসকৃত বা কমে যাওয়া ধ্রুবকের মান। দ্যাট মিনস আমাদের যে এখানে কাটাওয়ালা এইচটা আছে এটার একটা নির্দিষ্ট কিন্তু মান আছে এবং এই মানটা হচ্ছে কত? এই মানটা যদি তোমরা ধরবো না, এটা অবশ্যই ফিক্সড করা, সেটা হচ্ছে 1.054 ইন্টু কত ছিল? 10^34 ছিল জুল সেকেন্ড। এবং এই মানটাকে বলা হয় প্ল্যাঙ্কের যেই ধ্রুবকটা ছিল সেটার কমে যাওয়া মান বা হ্রাসকৃত মান। এবং তুমি যদি এই টোটাল মানটার সাথে হাফ গুণ করো তাহলে দেখবে তুমি যে মানটা পাচ্ছ সেটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক ভাগ হচ্ছে 4/পাই। দ্যাট মিনস খুব সহজ বিষয় যে তুমি এখানে হাফের সাথে এই কাটাওয়ালা এইচ যদি গুণ করো যেটা পাবা সেটাই হচ্ছে আমাদের h ডিভাইড বাই 4 পাই, এটা সমান। তাই তোমাদের এই মানটার কথা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, যেটাকে বলা হয় প্ল্যাঙ্কের হ্রাসকৃত ধ্রুবকের মান। তারপর তোমাদেরকে আরও কিছু সম্পর্ক দেখাই, কেননা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আসলে দারুণ একটা জিনিস, অনেক কিছু আছে এটার মধ্যে। আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির 2-3টা সূত্র জেনেছি, আরেকটা সূত্র কিন্তু এখানে কাজ করে, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা ইলেকট্রনকে দেখতে যাব তখন অবশ্যই ইলেকট্রনের উপর একটা নির্দিষ্ট আলোক শক্তি ফেলতে হবে বা আলো ফেলতে হবে বা আলোর ফোটন কণা ফেলতে হবে। তাহলে ওই আলোর ফোটন কণার শক্তির একটা অনিশ্চয়তা থাকবে যেটাকে লেখা হয় ডেলই দিয়ে, এবং ওই আলোক কণাটা যখন ওই ইলেকট্রনের উপর পড়ার পর প্রতিফলিত হয়ে আমাদের চোখে ফিরে আসবে, সে ফিরে আসার সময় আমাদের একটা টাইম দরকার হয়। তো ওই সময়টার জন্য কিন্তু একটা অনিশ্চয়তা কাজ করে, যেটা হচ্ছে ডেলটি। তোমরা একদম শুরুতে দেখেছিলে, আমি তোমাদেরকে ছবি দেখিয়েছিলাম যে কিভাবে আমরা কোন একটা আলো ফেলি কোন একটা ইলেকট্রনের উপর, আবার মাইক্রোস্কোপ দিয়ে ওটাকে দেখি, তোমরা অলরেডি দেখেছো এটা। তার মানে এখানে দুটো বিষয় কাজ করে, একটা হচ্ছে যে আলোটা আমি ইলেকট্রনের উপর ফেলেছি ওই আলোর যে এনার্জিটা আছে সেই শক্তির একটা অনিশ্চয়তা, আর যেই সময় ধরে আমাদের চোখে ওই আলোটা প্রতিফলিত হয়ে আসবে এবং যে সময় ধরে ইলেকট্রনটা ওই আলোর শক্তি পেয়ে ছুটে চলে যাবে ওই সময়ের মধ্যে একটা অনিশ্চয়তা। এবং এই দুটোর গুণফলকেও আমরা এভাবে লিখতে পারি, গ্রেটার দ্যান অর ইকুয়াল h ডিভাইড বাই 4 পাই। তার মানে আমরা অনেকভাবে এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারি, যেখানে আমাদের ডেল ই হচ্ছে শক্তির যে অনিশ্চয়তা আছে সেটা, আর ডেলটি হচ্ছে যে সময়টা ছিল সেই সময়ের অনিশ্চয়তা। এখন এখানে কিছু দারুণ লজিক আছে বা কনসেপ্ট আছে, সেটা হলো তুমি ধরো তোমার কাছে এখানে একটা ইলেকট্রন বসে আছে ছোট্ট করে, এই হচ্ছে আমাদের ইলেকট্রন। এখন তুমি চাচ্ছ এই ইলেকট্রনটাকে তুমি দেখবে। ইলেকট্রনকে দেখতে হলে অবশ্যই তার উপর একটা আলো ফেলতে হবে, সেই আলোটা ইলেকট্রনের মধ্যে বাড়ি খেয়ে বা প্রতিফলিত হয়ে তোমার চোখের মধ্যে আসবে। এখন তুমি যদি এই ইলেকট্রনের উপর একটা বড় তরঙ্গদৈর্ঘ্যের আলো দিয়ে আঘাত করো তাহলে কিন্তু তুমি ইলেকট্রনটাকে দেখতে পাবে না। তার মানে তুমি যদি ল্যামডা বড় যুক্ত কোন একটা আলো দিয়ে অথবা ল্যামডা বিগ এরকম একটা আলো দিয়ে যদি ইলেকট্রনকে আঘাত করতে চাও, সেই ইলেকট্রনটাকে দেখা যাবে না, কেননা ইলেকট্রন খুবই ক্ষুদ্র। তাহলে ক্ষুদ্র ইলেকট্রনের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে খুবই ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যযুক্ত আলোকে দরকার হয়। তাহলে আমি এই বিগ ল্যামডাযুক্ত আলো দিয়ে ইলেকট্রনকে কখনোই দেখতে পারবো না, ক্রস দিয়ে দিলাম। বাট আমি যদি খুব ক্ষুদ্র একটা তরঙ্গদৈর্ঘ্য, আমি যদি একটু দেখাই তোমাদেরকে, ধরো এটা খুবই ক্ষুদ্র একটা তরঙ্গদৈর্ঘ্য, দেখে বুঝতে পারছো অনেক ছোট ছোট আমাদের শেপ আসছে। তো এরকম একটা ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য দিয়ে বা ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের আলো দিয়ে যদি তুমি ইলেকট্রনকে আঘাত করো তাহলে অবশ্যই তুমি ইলেকট্রনটাকে দেখতে পাবে। এখন মজার বিষয় হচ্ছে তরঙ্গদৈর্ঘ্যের সাথে কিন্তু এনার্জি বা শক্তির একটা সম্পর্ক আছে। কীরকম সম্পর্ক? আমরা কিন্তু ম্যাক্স প্ল্যাঙ্কের ইকুয়েশন থেকে দেখেছিলাম যে E ইজ ইকুয়াল টু কী ছিল? h ইন্টু নিউ ছিল, অথবা তোমরা লিখতে পারো E ইজ ইকুয়াল টু h ইন্টু ল্যামডা, নট ল্যামডা, c ডিভাইড বাই ল্যামডা, যেখানে c হচ্ছে আমাদের সেই আলোর বেগ। এখন এখানে দেখতে পাচ্ছ যে অবশ্যই আমাদের আলোর মধ্যে থাকা শক্তি বা এনার্জি সেটা আমাদের আলোর যে তরঙ্গদৈর্ঘ্য তার
ব্যস্তানুপাতিক। তার মানে আমরা যদি তরঙ্গদৈর্ঘ্যটাকে বাড়াই আমাদের আলোর শক্তি কমবে, আর তরঙ্গদৈর্ঘ্য যদি কমাই তাহলে আলোর শক্তি কিন্তু বাড়বে। এবং তুমি কোন ক্ষেত্রে ইলেকট্রনটাকে দেখতে পাচ্ছ? তুমি এমন একটা ক্ষেত্রে ইলেকট্রনটাকে দেখতে পাচ্ছ যখন তোমার তরঙ্গদৈর্ঘ্যটা ছোট। তার মানে ল্যামডা যখন অনেক স্মল বা ছোট, তাহলে আলটিমেটলি আমাদের শক্তি বা এনার্জিটা কী হবে? অনেক বড় হবে বা বিগ হবে। এবং শক্তি যখন বড় হবে তখন সে ইলেকট্রনকে আঘাত করবে, তখন ওই ইলেকট্রনটা কিন্তু আর সেই জায়গাটাতে থাকবে না। তার মানে খুবই সহজ একটা কনসেপ্ট। তুমি যদি একটা ইলেকট্রনের মধ্যে, যদি আমি এই ইলেকট্রনের কথাই বলি, আমি আর এখানে সামনে আগালাম না, তুমি যদি এই ইলেকট্রনের উপর এরকম একটা ছোট্ট তরঙ্গদৈর্ঘ্যযুক্ত আলো দিয়ে বাড়ি মারো, তবে ওই আলোটার অবশ্যই এনার্জি বা এটা অনেক বড় হবে। আর এই বড় এনার্জি বা শক্তি দিয়ে ইলেকট্রনটা যখন বাড়ি খাবে তখন সে তৎক্ষণাৎ ছুটে চলে যাবে। কোথায় ছুটে চলে যাবে? অজানা একটা দেশে। ধরো সেটা ছুটে চলে গিয়ে আমাদের এই পজিশনে চলে আসলো। তাহলে আলটিমেটলি লাভটা হলো কি? আমরা ইলেকট্রনটাকে দেখতে চেয়েছি ছোট তরঙ্গদৈর্ঘ্যযুক্ত একটা আলো দিয়ে, বাট এই ছোট তরঙ্গদৈর্ঘ্যযুক্ত আলোটা পরবর্তীতে একটা সর্বনাশ ডেকে আনলো, কারণ ওর এনার্জি অনেক বড়। ওই এনার্জির ফলে ইলেকট্রনটা বাড়ি খাওয়া মাত্রই সে ধরো এ বিন্দু থেকে বি বিন্দুতে চলে গেল। তখন কিন্তু আমরা এই ইলেকট্রন থেকে রিফ্লেক্ট হওয়া যে এক্সট্রা আলোটা আছে সেটা দিয়ে কখনোই ওই অবস্থানে ইলেকট্রনটাকে দেখতে পাবো না। তার মানে আমি যদি এখানে একটা চোখ লাগিয়ে দিই, ধরো সবুজ চোখ, এটা হচ্ছে তোমার চোখ, তাহলে তুমি এই চোখ দিয়ে কখনোই ইলেকট্রনটাকে এই বিন্দুতে দেখতে পাবে না। অর্থাৎ এই বিন্দুতে দেখতে পাবে, বাট ইলেকট্রনটা আলটিমেটলি সেই এই বিন্দুতে কিন্তু থাকবে না। এটা কি চোখ আঁকালাম আমি? এটা ভালো চোখ হয়নি, আমি একটা সুন্দর চোখ আঁকি। তো এই হচ্ছে চোখের মণি, এই হচ্ছে টানা টানা চোখ, টানা টানা বুড়ো, সব কিছু ঠিক আছে। তাহলে বিষয়টা হচ্ছে কি, তুমি এখানে একটা অনিশ্চয়তা পাচ্ছ যে তুমি চাচ্ছ একটা স্মল বা ছোট তরঙ্গদৈর্ঘ্যযুক্ত আলো ব্যবহার করে এই ইলেকট্রনটাকে দেখতে, বাট সেটা তোমাকে সর্বনাশ ডেকে আনলো। সেটা হচ্ছে অনেক বড় একটা শক্তি তৈরি করলো, যে শক্তির জন্য ইলেকট্রনটা বাড়ি খেয়ে সরে গেল। দ্যাট মিনস তুমি আর ওই জায়গাটাতে ইলেকট্রনটাকে দেখতে পাবে। দ্যাট মিনস এখানে তুমি ইলেকট্রনটাকে দেখতে পারবে, ঠিক আছে, বাট আলটিমেটলি ইলেকট্রনটা আর এখানে থাকছে না, ইলেকট্রনটা থাকছে হচ্ছে বি অবস্থানে। অর্থাৎ আমরা এখানে ইলেকট্রনের যেই অনিশ্চয়তা দেখতে পাচ্ছি অবস্থানের, সেই অনিশ্চয়তাটা চলে এসেছে। বা বলা যায় আমরা ইলেকট্রনের এখানে হচ্ছে অবস্থানটাকে অ্যাকুরেট করতে চেয়েছি একটা ছোট্ট তরঙ্গদৈর্ঘ্যযুক্ত আলোকে অ্যাপ্লাই করে, বাট ওই ছোট্ট তরঙ্গদৈর্ঘ্যযুক্ত আলোটা অ্যাপ্লাই করার পর ইলেকট্রনের অবস্থানটা কিন্তু আর অপরিবর্তন থাকলো না, সেটা পরিবর্তন হয়ে গেল। তো ফাইনালি আমি যদি আরেকটু রিক্যাপ করি এই টোটাল বিষয়টা, সেটা হচ্ছে কি, আমি যদি প্রথম কেসটা দেখি, ধরো এটা এ নম্বর কেস, এটা হচ্ছে বি নম্বর কেস। এ নম্বর কেসে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের তরঙ্গদৈর্ঘ্য অনেক বড়। এখন তরঙ্গদৈর্ঘ্য অনেক বড় মানে কি? এটা ইলেকট্রনকে আঘাত করতে পারবে না, কারণ ইলেকট্রন অনেক ছোট। ইলেকট্রনকে যদি আঘাত করতে না পারে, তার মানে ওর এই বিন্দুতে থাকা পজিশনটা ফিক্সড। আমি এটা একটু কেটে দিলাম। তার মানে এ নম্বর কেস হচ্ছে কি, ওর ডেল এক্সের মানটা হচ্ছে 0। কেন ডেল এক্সের মানটা 0? কারণ ওর অবস্থানটা এই বিন্দুতেই থাকছে, কেননা আমরা ওকে বড় ল্যামডা বা তরঙ্গদৈর্ঘ্যযুক্ত কোনো একটা আলো দিয়ে আঘাত করতে পারছি না। যদি আঘাত করতে পারতাম তাহলে সে কিন্তু এই বিন্দুতে থাকতো না। কিন্তু আমি যে এখানে আঘাত করতে পারিনি, এই বিন্দুতে ইলেকট্রনটা ফিক্সড আছে, তার মানে তার অবস্থানটা কিন্তু এই জায়গাটাতে আমরা পাচ্ছি। বাট এই অবস্থানটা যে আমরা মাপবো সেটা মাপার কোনো ওয়ে নেই, কেননা এই লাইটটা যদি ইলেকট্রনকে আঘাত না করে তাহলে এই ইলেকট্রন থেকে আমরা কোনো প্রতিফলিত আলো পাবো না, তার ফলে আমরা এই চোখ দিয়ে ওই ইলেকট্রনটাকে আর দেখতে পাবো না। তার মানে আমরা আলটিমেটলি ইলেকট্রনের অবস্থানটা কিন্তু আর জানতে পারছি না। তাহলে এটা কনফার্ম যে এই বিন্দুতে আমাদের অবস্থানটা ফিক্সড, কিন্তু এই অবস্থানটা আমরা জানছি না। তাই আমি বলতে পারি এই বিন্দুতে সত্যিকার অর্থে ডেল এক্স আসলে 0 না, ডেল এক্সটা আসলে ইনফিনিটি হবে বা অসীম হবে। দ্যাট মিনস আমরা অবস্থানের একটা অনিশ্চয়তা এখানে পাচ্ছি, তাই না? আবার বি বিন্দুতে যদি বলি, এখানে কিন্তু আমরা মোটামুটিভাবে কোনো একটা ছোট তরঙ্গদৈর্ঘ্যযুক্ত আলো দিয়ে ইলেকট্রনটাকে আঘাত করতে পেরেছি। আঘাত করার পর আমরা দেখতে পাচ্ছি যে তার মধ্যে অবস্থানটা ঠিকই আমরা বের করেছি চোখের মাধ্যমে, এবং আমরা যেহেতু অবস্থানটা এই বিন্দুতে বের করতে পেরেছি, তার মানে ইলেকট্রন তো একসময় এই বিন্দুতে ছিল, তাই না? তাই আমি বলতে পারি আমাদের অবস্থানের অনিশ্চয়তাটা মোটামুটি কমেছে। বাট এটার যে ভরবেগটা পরিবর্তন হয়েছে, কেননা ধরো এই বিন্দুতে থাকা অবস্থা তার ভরবেগ ছিল মনে করো mv1, বি বিন্দুতে গিয়ে তার ভরবেগ হয়েছে mv2। তাহলে এই যে ভরবেগের যে পরিবর্তনটা হয়েছে এটা আমরা এখানে মেজার করতে পারবো না। তার মানে ভরবেগের পরিবর্তনটা এখানে অবশ্যই থাকবে, এবং এই পরিবর্তনের অনিশ্চয়তাটাও কিন্তু থাকবে। তাই এই দুইটা কেস তোমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কখনোই কোনো অবস্থাতে ইলেকট্রনের একই সাথে অবস্থান এবং ভরবেগের যেই পরিবর্তনটা সেটা বের করতে পারবো না। একটা বের করতে পারলেও আরেকটা অনিশ্চিত থাকবে, এবং দুইটার অনিশ্চয়তার যে গুণফলটা সেটার মিনিমাম ভ্যালু হবে h/4π এটার সমান।